সংস্কারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকের আপিল বিভাগে 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি সকাল 11:30টায়। প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে সমালোচনা, চাকরিপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবি শাস্তির আওতায় আনার তাগিদ টিআইবির। বেজিং এ শেখ হাসিনা শি জিনপিং বৈঠক আজ, সই হবে 22টি সমঝোতা স্মারক। নিষিদ্ধ হলেও দেশের 11টি খামারে 2 শতাধিক ব্রাহ্মা গরু, ক্ষমতাবানদের ছত্রছায়া ছড়িয়ে দিয়েছেন সাদিক এগ্রোর ইমরান। এবং আলভারেজ মেসি নৈপুণ্যে কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা, ফ্রান্সকে বিদায় করে ইউরোর ফাইনালে স্পেন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার বিস্তারিত। কোটা ইস্যুতে আদালতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন 2 শিক্ষার্থী। আজ আপিল বিভাগে এই আবেদনের শুনানি। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন শামীমা আক্তার। শামীমা যুক্ত হচ্ছেন। শামীমা, এর আগে আপনি যেমনটি বলেছিলেন, এখন জানাবেন আপিল বিভাগে 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি শুরু হয়েছে কিনা। অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আজ আমরা জানি যে সর্বোচ্চ আদালতে আজ একটি শুনানি ছিল, যেটি হচ্ছে যে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত যে কোটার একটি ছিল, সেটিকে কিন্তু বাতিল করে 2018 সালে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে রিট করা হয় 2021 সালে। সেই রিটের চলতি বছরের জুন মাসের 5 তারিখে একটি রায় হয়েছে যে প্রজ্ঞাপনটি বাতিল বা অবৈধ, এবং সেই রায়ের এগেইনস্টে কিন্তু সরকার আপিল করেছিলেন। এবং সেই আপিলে দেখা গেছে যে যখন স্টে না দিয়ে এটি হিয়ারিংয়ের জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে রেখেছে, কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী যারা কোটা আন্দোলনের সাথে জড়িত না, সাধারণ শিক্ষার্থী নামে, তারা আরেকটি পক্ষভুক্তির আবেদন করে গতকাল। যে আবেদনটিতে তারা বলে যে হাইকোর্টের রায়টি স্থগিত রেখে তারা সর্বোচ্চ আদালতে আপিল শুনানিটি চাচ্ছেন, এবং তার সেই আবেদনে তারা আপিল শুনানিতে পক্ষভুক্ত হবেন এবং তারা হাইকোর্টের রায়টি ইতিমধ্যে স্থগিতের জন্য আবেদন করেছেন। এবং সেই আবেদনেরই আজ শুনানি হয়েছে। আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ, অর্থাৎ আজকে 5 জন বিচারপতি উপস্থিত ছিলেন। সেই বেঞ্চে 4 নম্বর বিষয় হিসেবে এটি উপস্থাপিত হয়। অ্যাটর্নি জেনারেল জানান যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী যে কোটা বাতিল করে যে প্রজ্ঞাপনটি ছিল, সেই প্রজ্ঞাপনকে অবৈধ করে দেয় হাইকোর্টের রায়ের স্থগিত চেয়ে তারা একটি আবেদন করেছেন। তখন প্রধান বিচারপতি সেই আবেদনটির শুনানি নিয়ে বলেন যে এর আদেশ আমরা দেব হচ্ছে সকাল 11:30টায়। অর্থাৎ প্রধান বিচারপতি যে স্থগিত আদেশের চেয়েছেন, সেই আবেদনটি বিবেচনা করার জন্য উনি 11:30টায় সময় রেখেছেন, এবং আমরা সকাল 11:30 পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এই আবেদনটিতে কি আদেশ আসে। আপনারা জানেন যে সর্বোচ্চ আদালতে এর আগে কিন্তু তারা চেম্বার আদালতে গেলে সেটিকে স্থগিত না করেই ফুল কোর্টে শুনানির জন্য দিয়েছিলেন। এবং বলে রাখতে হবে, এটি কিন্তু কেবলমাত্র আপিল শুনানি হওয়ার বিষয়ে স্থগিত থাকবে কি থাকবে না সে বিষয়ে, কেননা আমরা জানি যে সর্বোচ্চ আদালতের বিষয়ে যখন আপিল শুনানি হয় তখন কিন্তু হাইকোর্টের, অর্থাৎ যে রায়টি হয়েছে সে রায়টির পূর্ণাঙ্গ লিখিত রায়টি হাতে থাকতে হয়। আমরা জানি যে 2021 সালে যে রিটটি করা হয়েছিল এবং চলতি বছরের 5 জুন যে রায়টি এসেছে, তার কিন্তু পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ পায়নি। এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার যে রায় যখন প্রকাশ পাবে তখনই আপিল হবে, এবং সেই আপিল শুনানির জন্য আপিল শুনানি করতে হাইকোর্টের রায়টি স্থগিত থাকবে কি থাকবে না সে বিষয়ে আমরা সিদ্ধান্ত জানবো সকাল 11:30টায়। অর্থাৎ কোটা আন্দোলনে হাইকোর্টের রায়ের আপিল শুনানি রায়টি স্থগিত থাকবে কি থাকবে না সে বিষয়ের শুনানি হয়েছে, আদেশ হবে সকাল 11:30টায়। এই ছিল আমার কাছ থেকে সুপ্রিম কোর্টে কোটা আন্দোলন নিয়ে আবেদনের বিষয়ে সর্বশেষ আপডেট। অরিন। শামীমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপিল বিভাগে 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি হবে, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী শামীমার কাছ থেকে। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও মাজহারুল ইসলাম। শুরুতেই যাচ্ছি মোহনার কাছে। মোহনা, বাংলা ব্লকেট শুরু হওয়ার কথা, কি অবস্থা দেখছেন? বাংলা ব্লকেট শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন।
লিনিয়া, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। এখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে, অর্থাৎ যারা কোটা সংস্কার আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, তারা এখান থেকেই কিন্তু মিছিল নিয়ে বের হবে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগমুখী হবে। এবং যেমনটা জানতে চেয়েছিলেন যে আজ সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকের এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সারা দেশের সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করার যে কথা, সেই কথাটা 10টা থেকে শুরু হওয়ার কথা। এবং ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি সায়েন্স ল্যাব সহ বিভিন্ন মোড়ে রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে এবং বাংলা ব্লকের কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তেমনটা শিক্ষার্থীদের পদচারণা বা শিক্ষার্থীদের জমায়েত আমরা দেখতে পাই না। আর কিছুক্ষণের মধ্যেই জমায়েত আমরা হয়তো দেখতে পারবো। এখন কেবলমাত্র তারা জমা হতে শুরু করেছেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, এরপরে হয়তো তারা মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হবেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, চাংখারপুল, রামপুরা ব্রিজ, মহাখালী রেলগেট সহ কারওয়ান বাজার ফার্ম গেট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে হচ্ছে শুরু হয়ে যাবে বাংলা ব্লকের। এবং এই মুহূর্তে যদি আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মিছিল নিয়ে আসা শুরু করছে শিক্ষার্থীরা এবং মিছিলে, এবং দেখাতে চাচ্ছি যে কী পরিমাণে শিক্ষার্থীরা আসছে। তেমনটা যদিও আমরা জনসমাগম কিংবা শিক্ষার্থীদের বা যারা আন্দোলনকারীদের জনসমাগম আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, কেবল তারা মিছিল নিয়ে আসা শুরু করেছে। তো আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই শাহবাগ ব্লকের সহ রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড় এবং নীলক্ষেত, চাংখারপুল মোড়, হানি ফ্লাইওভার সহ সকলে চলে আসবেন এবং তাদের যে এক দফা দাবি, সেই দাবির জন্য তারা সারা দিনই ব্যাপী বাংলা ব্লকের কর্মসূচি চালাতে থাকবে। তো লিনিয়া, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে বাংলা ব্লকের নিয়ে সর্বশেষ সংবাদ। মোহনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এ বিষয়ে আরো জানতে মাজহারুল ইসলামের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। মাজহারুল, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন বাংলা ব্লকেট শুরু হয়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে কোটা সংস্কার বিরোধী কোটা বিরোধী যে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা, তারা কিন্তু আজকে ঘোষণা দিয়ে রেখেছে যে সকাল 10টা থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা ব্লকের কর্মসূচির আওতায় নিয়ে আসবেন। তার মধ্যে কিন্তু সায়েন্স ল্যাব একটি অন্যতম মোড়। আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং এই আন্দোলন থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের হটকারিতা তৈরি না হতে পারে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা কিন্তু অনেক সদস্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যারা সিনিয়র কর্মকর্তা আছেন তারা কিন্তু তাদেরকে নানাভাবে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে কাজ করতে হবে। এখন পর্যন্ত পুরো এই রাস্তাটিকে ব্লক কাট করা হয়নি, তা বন্ধ করা হয়নি। গাড়ি ঘোড়া এখনো পর্যন্ত স্বাভাবিক গতিতেই চলাফেরা করছে এবং শিক্ষার্থী যারা, তাদেরকে আমরা এখন সেভাবে দেখতে পাইনি, যার ফলশ্রুতিতে এই রাস্তাটি এখনো পর্যন্ত বন্ধ হয়ে যায় না। যদিও তারা ঘোষণা দিয়ে রেখেছে সায়েন্স ল্যাব মোড়কে তারা ব্লকের কর্মসূচির আওতায় থাকবে এবং আপনি জানেন যে আশেপাশে কিন্তু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ বা আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা শিক্ষার্থী আছে এই অঞ্চলগুলোকে তারা ব্লক করবে এবং আশেপাশে যে নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব মোড়ের পাশাপাশি ফার্মগেট, কারওয়ান বাজার বা শাহবাগ তাদের প্রধান হটস্পট, সেটা আপনি জানেন, আমাদের আরেক সহকর্মী বলছিলেন। এখন পর্যন্ত আমরা যে অঞ্চলে, অথবা আপনাকে একটি কথা বলে রাখি, এই আন্দোলনের ঘোষণা কিন্তু শিক্ষার্থীরা গতকালকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এই মুহূর্তে কর্মস্থল মানুষ যখন বিভিন্ন অফিস বা নিজেদের কাজে বের হয়েছেন, এই জায়গাটিতে অন্যান্য দিন যে ধরনের ভিড় বা যে ধরনের যানজট লেগে থাকে, আজকে কিন্তু আমরা সেই তুলনায় রাস্তাঘাট কিছুটা হলেও ফাঁকা দেখেছি, যার ফলশ্রুতিতে কিন্তু এই অঞ্চলে এই সময় যে জ্যাম থাকে সেটি দেখতে পাচ্ছি না। আর সাধারণ শিক্ষার্থী যারা ব্লক করবেন এই রাস্তাটিকে, আমরা এখনো তাদেরকে দেখতে পাইনি। ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই একটা অংশ ঢাকা কলেজের সাথে একত্রিত হয়ে তারা কিন্তু এই জায়গাটিতে গত কয়েকদিন থেকে ব্লক করে আসছিল। আজও কিন্তু তারা সেই ঘোষণা দিয়ে রেখেছে যে এই জায়গাটিকে তারা ব্লক করবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীদের দেখতে পাইনি। তবে যেহেতু তাদের আন্দোলনের সময় ছিল 10টায়, বেলা 11টা নাগাদ হয়তোবা তারা এই অঞ্চলটিতে এসে হয়তোবা, আমরা পূর্ব সময় যেটা জেনেছি, তারা হয়তোবা 11টার দিকে এখানে বসতে পারে। তখন হয়তোবা এই জায়গায় যদি তারা সারাটা দিন বন্ধ করে রাখে, যান চলাচলের যেমন ব্যাঘাত করবে, একইভাবে মানুষকে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। তবে শিক্ষার্থীরা তারা তাদের দাবি আদায়ে অনড়, যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আপনি জানেন যে তারা প্রথম দিকে 4 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল, এখন কিন্তু সেটি 1 দফায় পরিণত হয়েছে এবং তারা বলছেন এই আন্দোলনটি কিন্তু আদালতের বিরুদ্ধে না, মূলত একটা বৈষম্যের বিরুদ্ধে। আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, তারা সেই সিদ্ধান্ত চাচ্ছেন যে
ন্যায় বিচারের স্বার্থে আবার যে 2018 সালের পরিপত্র আছে সেটি হচ্ছে পুনর্বহাল করা হোক। ফলশ্রুতিতে তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া পূরণ হলেই কিন্তু তারা ঘরে ফিরে যাবেন। তবে তাদের এক কথা, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই তাদের যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি চলমান থাকবে। তবে এখন পর্যন্ত সায়েন্স ল্যাব মোড়ে আমরা সাধারণ শিক্ষার্থীকে দেখতে পাই না। বেলা 11টার দিকে হয়তো আমরা দেখা যাবে যদি সাধারণ শিক্ষার্থীরা এই জায়গায় আসে তখন হয়তো বা এই রাস্তাটা যদি ব্লক হয় আমরা আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। এই ছিল সায়েন্স ল্যাব মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলা ব্লকেট শুরু হবে সকাল সন্ধ্যা পর্যন্ত, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝার। দর্শক, আমরা এবার যাব কুমিল্লায়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এই যে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করবে, কর্মসূচি পালন করছেন কিনা এই বিষয়ে জানাবেন। কি কর্মসূচি পালন করছেন সে বিষয়ে জানাবেন। জি অরিন, আপনি যেটা বলছেন আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমি অবস্থান করছি। আসলে তারা সকাল থেকে মহাশয়ের কাছে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বড়ি আবহাওয়ার কারণে আসলে এখান থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারা জ্বর হচ্ছে এক এক করে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, তারা এখন গতকাল থেকে আমি দেখেছি কোটা সংস্কার সেই আন্দোলন হচ্ছে। সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা আসলে কোটা সংস্কার চাচ্ছে। এখন যে দাবি তারা করছিল কোটা বাতিলে, আসলে এখন কোটা সংস্কার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে আপনার যে আন্দোলনের রূপরেখা যেটা ছিল দাবি এক দফা ছিল কোটা বাতিল, এখন গতকাল থেকে দেখেছি কোটা সংস্কার। আসলে এই বিষয়টা যুক্তি কিভাবে আমরা তুলে ধরবেন? যে আমাদের যে দাবি সেটা হচ্ছে আমাদের মনে করি আমাদের এটা একটা যৌক্তিক দাবি, কারণ মুক্তিযুদ্ধের সন্তানরা তারা অবশ্যই তারা প্রাপ্য। সেক্ষেত্রে তাদের কোটা সম্পূর্ণ বাতিল না হয়, তাদের কোটা সংস্কার করা হোক। আমাদের দাবি হচ্ছে সব কোটা মিলে 5% দেওয়া হোক। আর আমাদের আজকের যে কর্মসূচি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে আমাদের বাংলা ব্লকেড হবে, সেটা হচ্ছে এখন আমাদের শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হচ্ছে। আমরা কিছুক্ষণ পরেই বিষয়টার দিকে আমরা যাব। আসলে যেটা বলছিলেন তারা বলছেন যে আসলে আস্তে আস্তে মহাসড়কে অবস্থান নিবে এবং সকলে জড়ো হচ্ছেন। আর আমি আপনাকে একটা বিষয় জানাই রাখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা সকাল থেকে অবস্থান করছি। এখানে আমরা দেখেছি আসলে তারা বৃষ্টি হওয়ার কারণে আসলে বড়ি আবহাওয়া চলছে, তাহলে এই কারণে একটু সকলে আসতে দেরি হচ্ছে। তবে তারা বলছেন যে যুক্তির যে দাবিগুলো তারা আজ 11টার পরে যখন আদালতে হাইকোর্টে যে রায় হবে সেই রায়ের ভিত্তি করে আসলে তারা একটা পরিকল্পনা সাজিয়েছেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, তারা বলছেন যে সুশীল সমাজ এবং যারা সাধারণ শিক্ষার্থী তারা বলছেন যে মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে আমরা সম্মান করি, উনাদের কোটা সংস্কার করা হোক এবং সবকিছু মিলে যাতে মেধার ভিত্তিতে বেশি কোটা থাকে এবং সেই দিক থেকে কোটা যারা রয়েছে এবং তারা অনগ্রসর জাতি যারা প্রতিবন্ধী তাদের কোটা যাতে বরাদ্দ থাকে। আর আমি আপনাকে জানিয়ে রাখি কুমিল্লার যে অবস্থা, বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সকল প্রতিষ্ঠান আস্তে আস্তে আসলে মহাসড়কে অবস্থান নিবে বাংলা ব্লকের আওতায় এবং সারা বাংলাদেশে আসলে একযোগে তারা এই দাবিগুলো উত্থাপন করবে। এবং তারা বলছেন যে কোটা সংস্কার, তার কোটা এক দফা ছিল কোটা বাতিল, এখন সেই ওখান থেকে সরে এসে তারা এখন কোটা সংস্কার এসেছে এবং তারা বলছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যাতে সম্মান দেওয়া হয় সেই দিক থেকে তারা বিবেচনা করে এবং জাতির সরকারের কাছে আবেদন করেছে নির্বাহী এবং বিচার বিভাগ যাতে একসাথে সমন্বয় করে এরকম একটা রায় দেয় যে রায় আসলে সকল সন্তুষ্ট থাকে। আসলে এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন। পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। দাবি উঠেছে ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ বাতিল করে বিচার আওতায় আনার। আর টিআইবি বলছে বিচার না হওয়ায় অনিয়ম দুর্নীতি সব জায়গায় জেঁকে বসেছে। সরকারের উচিত অনিয়মের মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা। মাজহুল ইসলামের বিশেষ রিপোর্ট। লাখো বেকারের আস্থার জায়গা পিএসসি। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর ক্ষোভ জানাতে থাকে চাকরি প্রত্যাশীরা। বিক্ষোভ মিছিল করেন পিএসসির সামনে, দাবি জানান অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিলের। শিক্ষাবিদরা বলছেন প্রশ্ন ফাঁসে নাম আসায় সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি আস্থা কমবে তরুণ চাকরি প্রত্যাশীদের। তাই ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি করছেন তাদের খুঁজে বের করে চাকরিচ্যুত করার পাশাপাশি আইনের আওতায় আনার তাগিদও তাদের। সরকারি চাকরিতেও প্রশ্নপত্র ফাঁস করে কেউ কেউ চাকরি পাচ্ছে, এর থেকে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমার মনে হয় আস্থাটা ধরে রাখা, আস্থা ফিরিয়ে আনা এবং কোনো জায়গায় যদি এই ধরনের ল্যাপস হয়ে থাকে, কোনো ঘাটতি হয়ে থাকে সেটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা অপরাধীদের। দুর্নীতির মাধ্যমে কেউ যদি আমলাতন্ত্রে প্রবেশ করে থাকে তাহলে তার দুর্নীতিটা তার জন্য স্বাভাবিক ব্যাপার মনে হবে। আমাদের দেশে যে এখন সামাজিক ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা চলছে, অর্থনৈতিক যেসব কেলেঙ্কারির বিষয়গুলি সামনে চলে আসছে,
আপনি অনুসন্ধান করতে গেলে দেখতে পাবেন এই ধরনের আমলাতন্ত্রে মানে মেধাহীন লোকজন যারা বিভিন্ন করাপশনের মাধ্যমে চাকরিতে গেছে তারাই হয়তো এইসব বিষয়গুলির সাথে জড়িত। আর টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, শুধু প্রশ্ন ফাঁসকারীদের বিচার করলেই হবে না, খুঁজে বের করতে হবে প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদেরও। যারা ওই অবৈধ পরীক্ষার মাধ্যমে বা ফাঁসকৃত প্রশ্নের উপর ভিত্তি করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন, তাদের মধ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জনগণ জবাব দিতে নিশ্চিত করা হয়। তাহলে অন্তত পক্ষে যারা আন্দোলন করছেন তাদের প্রত্যাশাটা কিছুটা হলে পূরণ হবে। এদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, প্রশ্ন ফাঁসকারী এবং সেই প্রশ্ন যারা কিনেছেন উভয়ই সমান দোষী। তদন্তের মাধ্যমে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যারা জড়িত ডিরেক্ট তারা তো আসবে, পাশাপাশি তাদেরকে অন্যান্য জায়গায় যারা এটিকে বিস্তৃত করেছে, আমার ধারণা যে সেসব জায়গাগুলো তদন্তে চলে আসবে। গত এক যুগে পিএসসির অধীনে যত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেসব পরীক্ষা বাতিল এবং নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিও তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আজ দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রায় 20 থেকে 22টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধন ঘোষণার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী তার সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন। এর আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী কাল দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু সফর সংক্ষিপ্ত করে আজই ফিরে আসবেন সরকার প্রধান। যুক্তরাজ্যের নতুন নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের নতুন সিটি মন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতকে তদারকি করতে হবে টিউলিপকে। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে লেবার সরকারের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে 41 বছর বয়সী নতুন নগরমন্ত্রী টিউলিপকে। বিস্তারিত ফার্নাস রিপোর্টে। এ জয় বাঙালির, এ জয় বাংলাদেশের। টানা 4 দফা হাউস অব কমন্সের এমপি হবার পর এবার বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনলেন বঙ্গবন্ধুর উত্তরাধিকার টিউলিপ সিদ্দিক। তাকে যুক্তরাজ্যের নতুন নগরমন্ত্রী হিসেবে বেছে নিল লেবার সরকার। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ব্রিটেনের নতুন সিটি মন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতকে তদারকি করতে হবে টিউলিপকে। এর আগে গেল সোমবার নতুন চ্যান্সেলর রিচেল রিভস অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় পরিকল্পনা ঘোষণা করেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে নতুন এই পরিকল্পনায়। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে লেবার সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে 41 বছর বয়সী নতুন নগরমন্ত্রী টিউলিপকে। 5 জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে 23,432 ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন টিউলিপ, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462 ভোট। টিউলিপ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জ্যেষ্ঠ মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। পরে লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন টিউলিপ। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে মূলধারার রাজনীতিতে হাতেখড়ি বঙ্গবন্ধুর এর রাজনৈতিক উত্তরাধিকারের। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে ব্রিটেন সরকার। লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বেথনাল গ্রিন ও বো আসনে 2010 সাল থেকে টানা 4 মেয়াদে লেবার পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন রোশনারা আলী। তার জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলায়। ছোটবেলা থেকেই মা বাবার সঙ্গে লন্ডনে বসবাস করেন তিনি। সাদিক এগ্রোর মাত্র 6টি নিষিদ্ধ ব্রাহ্মা গরু জব্দ করেছে দুদক। তবে দেশে ব্রাহ্মার সংখ্যা এখন অগণিত। দেশ টিভির হাতে আসা তথ্য আর অনুসন্ধান বলছে, বর্তমানে 11টি ফার্মে রয়েছে অসংখ্য নিষিদ্ধ ব্রাহ্মা গরু, যা সরকারি আমলা ও প্রতিমন্ত্রী সহ ক্ষমতাবানদের সহযোগিতায় সারা দেশে ছড়িয়ে দিয়েছে বিতর্কিত সাদিক এগ্রো মালিক ইমরান।
এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেডাই মামুন। ব্রাহ্মা জাতের গরু যে নিষিদ্ধ তা প্রকাশ্যে আসায় সম্প্রতি 6টি গরু জব্দ ও আমদানি প্রক্রিয়া অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে দেশ টিভির হাতে আসা এক তালিকা বলছে দেশের 11টি ফার্মে শুধু নিষিদ্ধ ব্রাহ্মাই আছে প্রায় 2 শতাধিক। এ তালিকা বলছে শুধু সাদিক এগ্রো নয়, সারা দেশে এখন ছড়িয়ে রয়েছে ব্রাহ্মা গরু। তালিকা ধরে অনুসন্ধানে দেশ টিভি টিম। অধিকাংশ ফার্মে ঢুকতে গেলেই পড়তে হয় তোপের মুখে। আমার কথাটা শোনেন, আমার সাবজেক্টটা বাঁচান। না না, আপনি আপনার সাথে বাইরে কথা ধাক্কাচ্ছেন কেন সেটা বলেন। আপনি বাইরে যান, আপনি আপনার সাথে কথা বলছেন। তবে থেমে যায়নি আমরা। অনলাইনে নিজেদের প্রচারণার ছবি আর ভিডিও বলছে তালিকার শীর্ষে থাকা ব্রাউনিস র্যাঞ্চ যেন নিষিদ্ধ ব্রাহ্মা গরুর মাফিয়া। তালিকায় 80টি ব্রাহ্মা থাকার কথা থাকলেও এক ভিডিওতে দেখা যায় শত শত ব্রাহ্মা রয়েছে ফার্মটিতে। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে প্রতিষ্ঠানটির মালিক এখলাস আহমেদ নামের এ ব্যক্তি। গাজীপুরের মোহাম্মদ এগ্রোতেও মেলে 20 থেকে 30টি নিষিদ্ধ ব্রাহ্মা গরুর সন্ধান। খামারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানান, এগ্রোটির মালিক সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আমাদের মালিক হচ্ছে এমপি জাহিদ আহসান রাসেল। মানে কিছু আছে ঘরের বাচ্চা, আবার কিছু আছে হচ্ছে মানে 2 বছর 1.5 বছর এরকম। দেশ টিভির হাতে আসা ছবি বলছে সাবেক এ প্রতিমন্ত্রীকেও ব্রাহ্মার খামার করে দিয়েছেন সাদিক এগ্রো মালিক ইমরান। এছাড়াও তালিকার সবগুলো ফার্মেই মেলে নিষিদ্ধ ব্রাহ্মার। অনেক খামারে আছে ব্রাহ্মা ও অন্য জাতের শঙ্কর গরু, যা সরকারি প্রকল্প ও প্রান্তিক কৃষকদের থেকে সংগ্রহ করেছেন বলে দাবি তাদের। যে আমাদের বাংলাদেশ সরকার একটা ব্রাহ্মা নিয়ে একটা পাইলট প্রজেক্ট কাজ করেছিল, সেই কাজের বিনিময়ে যেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে 30টার মতো আমাদের জেলা উপজেলায় এই গরুগুলোকে দেওয়া হয়েছিল, এই ব্রিডটা নিয়ে কাজ করা হয়েছিল। তো যখন ওই ব্রিডটা এই প্রকল্পটা শেষ হয়, তারপরে অনুমোদন হলো, মানে তারা যারা প্রান্তিক খামারিরা ছিলেন তারা যখন এই বাচ্চাগুলো তাদের ওখান থেকে বড় হয়, সেই বড় বাচ্চাগুলো আস্তে আস্তে আমরা ফার্মার হিসাবে আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। এরপরও প্রাণী সম্পদ অধিদপ্তরের বক্তব্য, নিষিদ্ধ ব্রাহ্মা ঠেকাতে প্রাণপণ চেষ্টা তাদের। ব্রাহ্মার বীজ যাতে যত্র ছড়াই না পারে না, এই জন্য আমরা কিন্তু এটা উদ্বিগ্নতা আছে। তো সেই ক্ষেত্রে আমরা বাজেয়াপ্ত করে রাখছি, সেটা আমরা সতর্ক থাকি এবং আমরা আস্তে আস্তে ডিসকারেজ করছি। এখন কেউ আসে একজনে ওট পালে দেয়, আমরা যাই বিচার আসা শুরু করে দিব, ওরকম আমি ডিসকারেজ করি, এনকারেজ করি না। 2016 সালে এক নীতিমালা দিয়ে ব্রাহ্মা জাতটিকে আমদানি, উৎপাদন ও পালন নিষিদ্ধ তালিকায় ঢোকানো হয়। আমদানি আর প্রজনন শুধু নিষিদ্ধ কাগজে কলমে। মন্ত্রী আমলা থেকে শুরু করে ক্ষমতাবানদের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মা এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, যা দেশের দুগ্ধ উৎপাদনের লক্ষ্যমাত্রাকে হুমকিতে ফেলছে দিন দিন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। পুলিশের চাকরি যেন আলাদিনের চেরাগ হয়ে এসেছে সিলেট ডিবি পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান জিয়ার জীবনে। নিজ জেলা ময়মনসিংহে বানিয়েছেন 8তলা বাড়ি, নদীর জায়গা দখল করে করেছেন মার্কেটও। ক্ষমতার দাপট খাটিয়ে বর্তমানে তিনি গড়েছেন প্রায় 30 থেকে 40 কোটি টাকা সম্পদ। তার ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ স্থানীয়রা। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় 2020 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয় 8তলা ভবন। বাড়িটি নির্মাণ করেন সিলেট ডিবি পুলিশে পরিদর্শক হিসেবে কর্মরত জিয়াউর রহমান। স্ত্রী ও নিজের নামে বাড়িটি করেছেন তিনি। জেলার ভালুকার বহুলি নিজ গ্রামে বাড়ি না করলেও স্থানীয়রা বলছেন কিনেছেন কৃষি জমি। পুলিশে চাকরি করায় জিয়ার ক্ষমতার রোষানলে পড়তে হয়েছে অনেককে। পুলিশ কর্মকর্তার এই বাসাটা 8তলা আর কি, তিনি এলাকার স্থানীয়। বগরা চৌরাস্তা ওনার প্রপার্টি আছে, নামে নামে বিশাল, ওনার বিশাল মার্কেট আছে। ময়মনসিংহ ওনার বিশাল মার্কেট আছে। উনি আজকে কিভাবে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন? আমি আচ্ছা 15 বছর যাবত চাষ করে 30 জন মালিক আছে এই বিল্ডার, সবার কাছে দিতে আমি 30 সাল পর্যন্ত আমার চুক্তিনামা আছে, কিন্তু উনি এইটাও আমাকে এই 30 সাল পর্যন্ত যাইতে দিতেছে না। উনি আগেই আমাকে বলতেছে যে বিল ছেড়ে দিতে হবে। বর্তমানে প্রভাবশালী আর এলাকা জুলুম অত্যাচার তো অনেক আগে
আগের থেকে করতেছে। স্থানীয়রা বলছেন জিয়াউর রহমান বিভিন্ন স্থানে জমি কেনার পাশাপাশি ত্রিশালে নদী দখল করে শ্বশুরের জায়গায় করেছেন মার্কেট। উনারই আর কি, উনি আসে যেহেতু আমরা তো জানি উনি নেয়, ওনারই অ্যাকাউন্টে চলে যায় আর কি। বানাইছি আমরা হেমারা দোয়ান আছে এটা খাবার দোয়ান দিছিলাম দুইটা আনিছিলাম আমি 20 টাকা আছে বাজার নাম করলে চিনে এটা তো তার শ্বশুরের জায়গা, তার জায়গার মধ্যে করছে, শ্বশুরের জায়গা করছে আর কি। তবে জিয়াউর রহমান বলছেন 1,40,00,000 টাকা লোন নিয়ে 8 তলা বাড়ি এবং স্ত্রী ও তাদের ভাই বোন মিলে ত্রিশালের মার্কেট নির্মাণ করেছেন। এখানে আমার একটা কিছু নাই, আমাকে কোনো লেখাও দেয় না, এনা আমার কোনো সত্য নাই। 5 বোন 1 ভাই, কে কোন সময় যাবে বাড়ার জন্য, এজন্য একজনকে মনোনীত করে দিচ্ছে তারাই নোটারি পাবলিকের মধ্যে মনোনীত করে দিচ্ছে। কারণ যেহেতু যে কোম্পানি ভাড়া আছে তো কোম্পানিরা আপনার যে তারা ওইভাবে নিতে চায় না। 2020 সালের 6 জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা হেফাজতে রিমান্ডের আসামি মারা গেলে সারা দেশে আলোচনায় আসেন তৎকালীন ওসি জিয়াউর রহমান জিয়া। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। জামালপুর এবং সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান এবং সাইম উদ্দিন। শুরুতে যাচ্ছি সহকর্মী মেহেদির কাছে। মেহেদি, বন্যার পানি কমতে শুরু করেছে কিনা সে বিষয়টি জানাবেন এবং জনগণের ভোগান্তি আসলে কি দেখছেন সব মিলিয়ে জানাবেন। লিনিয়া, উজান থেকে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট যে বন্যায় জামালপুরে, সেটি কিন্তু গত 24 ঘন্টায় 10 সেন্টিমিটার কমে এখনো বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি একটু বলতে চাই যে জামালপুরে 50 সেন্টিমিটার কিন্তু যখন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় তখনই কিন্তু সেটি ভয়াবহ রূপ ধারণ করে। গত 10 দিন যাবৎ কিন্তু যারা বানবাসী মানুষরা আছেন তারা কিন্তু এই বন্যার পানিতে আটকা রয়েছেন। আমি আরো একটু জানাতে চাই যে গত মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পেরিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার, সবকিছু মিলে 10 দিন যাবৎ জামালপুরের 4টি উপজেলা মাদারগঞ্জ, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুরের 23টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ লোক কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। 10 দিন বন্যা স্থায়ী হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষজনের মধ্যে এক ধরনের ভোগান্তি এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখন এই 1.5 লাখ মানুষের খাদ্যের প্রয়োজন, যার কারণে তারা কিন্তু একটা হাহাকারের মধ্যে রয়েছে। অথচ জেলা প্রশাসন বারবার বলছেন যে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে যে খাবার সহ ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে এবং বিতরণ করা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা কিন্তু খুব কাছ থেকে এই বানবাসী মানুষদের দুঃখ দুর্দশা দেখছি, তুলে ধরছি তাদের কথা। তারা কিন্তু আমাদেরকে বলছেন যে কোনো ধরনের সহযোগিতা বা সহায়তা পাচ্ছে না। অথচ জেলা প্রশাসন বলছে তাদের জন্য ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী, শুকনো খাবার সবকিছু বিতরণ করা হচ্ছে, নগদ টাকা বিতরণ করা হচ্ছে। সেই নগদ টাকা খুবই অপ্রতুল, জনপ্রতি 7 থেকে 8 টাকা করে ভাগে পড়ছে এবং জেলা প্রশাসন যাদেরকে ত্রাণ দিচ্ছে তাদেরকে যাদের সামনে পাচ্ছে শুধু তাদেরকেই দিচ্ছে। কিন্তু যারা অনেক দুর্গম অঞ্চলে পানিবন্দী অবস্থায় আছে বা যারা আশ্রয় কেন্দ্রে উঠতে পারেনি, যাদের সংসার, যাদের গবাদি পশু রেখে যারা আশ্রয় কেন্দ্রে উঠতে পারেনি, তাদের কিন্তু কেউ খেয়াল করছে না। সবকিছু মিলিয়ে এই এলাকার মানুষদের মধ্যে কিন্তু এক ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং খাদ্যের জন্য হাহাকার হচ্ছে। অপরদিকে একটু বলতে চাই যে এই এলাকার কিন্তু যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন। পানি যখন চলে যাচ্ছে, ইতিমধ্যেই পানি 40 সেন্টিমিটারের উপর কমে গেছে। তারপর এই পানি কমে যাওয়ার সাথে সাথে কিন্তু ভাঙন সৃষ্টি দুর্ভোগে পৌঁছেছে। এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এখন শুনবো সিরাজগঞ্জের সায়েমের কাছে। সায়েম, আপনি আমাদেরকে জানাবেন সেখানকার বন্যার পরিস্থিতির সর্বশেষ তথ্য। সায়েম। মেহেদি, সিরাজগঞ্জে বন্যার পানি, যমুনা নদীর পানি সিরাজগঞ্জে কমতে শুরু করেছে। গত 12 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি সেটিতে সিরাজগঞ্জ পয়েন্টে 4 সেন্টিমিটার কমে বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজীপুর পয়েন্টে 4 সেন্টিমিটার পানি কমে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও পানি ধীর গতিতে কমছে, কিন্তু আসলে সাধারণ জনগণ যারা পানিবন্দী রয়েছেন তাদের কিন্তু আসলে এখন পর্যন্ত ভোগান্তি শেষ হয়নি। আমরা দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার সাতিয়ানতলী এলাকায়। আমরা
একটু দেখাতে চাই, এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এরকম কিন্তু আরো 78টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানিতে নিমজ্জিত রয়েছে, যে কারণে আসলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং যাতায়াত ব্যবস্থা কিন্তু আরো খারাপ অবস্থায় রয়েছে, যে কারণে আসলে যাতায়াতের যে সমস্যাটি, কিছু কিছু শহরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানকার কিছু কিছু রাস্তা থেকে পানি নেমে গেলেও কিন্তু আসলে মূল সড়ক আর বাড়ি থেকে পানি নেমে না যাওয়ায় কিন্তু তাদের এখনো ভোগান্তি কমেনি এবং তারা বিশুদ্ধ খাবার এবং পানি সংকটে রয়েছেন। এছাড়াও কিন্তু সিরাজগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় ত্রাণ সামগ্রী, নগদ অর্থ এবং শুকনো খাবার বিতরণ করা হলেও কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে তারা আসলে পানিবন্দী রয়েছেন বেশ কিছু ইউনিয়ন, বেশ কিছু এলাকায় কিন্তু তারা এখনো পর্যন্ত সেই সামগ্রীগুলো পাননি। সেজন্য আসলে তাদের এখনো একটি তীব্র ক্ষোভ রয়েছে যে আসলে এই জিনিস, এই শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী সেগুলো আসলে কবে নাগাদ তাদের কাছে পৌঁছাবে সেটি আসলে তারা জানেন না এবং তারা বলছেন যে তাদের কিন্তু আসলে খোঁজ খবরও কেউ নিচ্ছেন না। তাদের অভিযোগ যে চেয়ারম্যানরা এবং মেম্বাররা যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের লোকদেরই আসলে এই ত্রাণ সামগ্রীগুলো দিচ্ছেন, কিন্তু যারা পানিবন্দী রয়েছেন তারা কিন্তু আসলে এই জিনিসগুলো এখনো পাননি। এই যাতায়াত ব্যবস্থার দুর্গম হওয়ার কারণে কিন্তু তারা নৌকা ছাড়া আসলে অন্য কিছু কোনো মাধ্যমে চলাফেরা করতে পারছেন না। এছাড়াও কিন্তু পানিবন্দী যে গবাদি মানুষের যে গবাদি পশুগুলো রয়েছে সেই গবাদি পশুগুলো নিয়ে কিন্তু আসলে তারা আরো বিপর্যয়ে পড়েছেন। তাদেরকে রাখার জায়গা নেই এবং তাদের যে খাবার সংকট রয়েছে সেই খাবার গোখাদ্যের সংকট কিন্তু তীব্র আকার ধারণ করছে। এছাড়াও সিরাজগঞ্জ কৃষি অফিসের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জে প্রায় 6,500 হেক্টর ফসলি জমি কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। গতকাল কিন্তু সিরাজগঞ্জে ভাঙ্গন এলাকায় এবং যে নির্দিষ্ট যে কিছু জায়গা আছে যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলো পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের। তিনি আসলে বলেছেন যে জায়গাগুলো আসলে তারা ধারণা করছেন যে জায়গাগুলোতে তীব্র ভাঙন সৃষ্টি হতে পারে বা নদী পানির কমার কারণে, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে তারা জিও ব্যাগ এবং অন্যান্য যে ব্যবস্থা সেগুলো গ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, জামালপুর এবং সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। দেখছেন সংবাদ সকাল।